আসসালামু আলাইকুম সুইট লার্নার্স। আজকে আমরা চেষ্টা করব যে অবিরত মজুদ পদ্ধতিতে অথবা কোনো মার্চেন্ডাইজিং ব্যবসায়ের জন্য কিভাবে টেবুলার সামারি বা A=L+OE-তে প্রভাব দেখানো যায়। চলুন এর আগে আমরা কিছু বেসিক শিখে আসি যে এটার ক্ষেত্রে কিছুটা অন্য সামারি থেকে টেবুলার সামারি থেকে কিছুটা তো চেঞ্জেবল কিছু আছেই, ওইগুলো একটু আমরা দেখব। আচ্ছা, ওইটা দেখার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে যে আমরা যখন পণ্য ক্রয় করি তখন আমরা ওটাকে ব্যয় হিসেবে দেখাই, তবে মার্চেন্ডাইজিং ব্যবসায়ীতে পণ্য ক্রয়কে ওনারা সম্পদ হিসেবে দেখায়। যেমন যদি কেউ 50,000 টাকার পণ্য ক্রয় করে তাহলে ওনারা এটিকে ক্রয় বলে মালিকানা সত্ত্ব থেকে বাদ দেয় না, অর্থাৎ ওই থেকে বাদ দেয় না। ওনারা কি করে, এই 5,000 টাকাকে ওনারা ইনভেন্টরি বা মজুদ পণ্য নামক একটি সম্পদের সেকশন তৈরি করে, মজুদ পণ্য, ওখানে এই 50,000 টাকাকে অ্যাড করে দেয়। এটা হচ্ছে ওই মার্চেন্ডাইজিং ব্যবসার জন্য একটি অ্যাসেটস, সম্পদ। আবার যখন এটিকে বিক্রয় করা হয় তখন এদিক থেকে আবার ধরে নিলাম যে 2,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে, বিক্রয় করে দিলে এর বিক্রয় করা হয়েছিল ধরে নিলাম আমরা 6,000 টাকা, কিন্তু এর বিক্রয় মূল্য হচ্ছে 2,000 টাকা। তখন হচ্ছে কি এদিক থেকে 2,000 টাকা হ্রাস করা হয়, আর এই দুইটার ক্রয় মূল্য এবং আয় মূল্যর মধ্যে যে পার্থক্য অর্থাৎ 4,000 টাকা, এটা হচ্ছে ওই ব্যবসার জন্য আয় অর্থাৎ রেভিনিউ। এখন আশা করি আপনারা এই এতটুকু একটু বুঝতে পেরেছেন। এরপরটুকু আমরা দেখব যে কিভাবে টেবুলার সামারিতে বসানো যায়, তখন আরও সহজভাবে বোঝানো যাবে। চলুন দেখে আসি। এখন এখানে আমি আমাদের যে কাঙ্ক্ষিত ছকটি প্রয়োজন ওইটা আমি এখানে লিখে দিলাম বা কেটে ফেলেছি। এখানে আমি সম্পদের ঘরে লিখেছি নগদান মজুদ পণ্য। এখন প্রথম যে লেনদেনটা আমাদের ছিল সেখানে 1 তারিখে বলা হয়েছিল যে প্রশ্নটা আমি এখানে দিয়ে দিব, জনাব দিলরুবা জাহান একজন মার্চেন্ডাইজিং ব্যবসায়ী। যেহেতু এখানে মার্চেন্ডাইজিং ব্যবসায়ী বলছে, অর্থাৎ এখানে মজুদ পণ্য নামক একটি সম্পদ আসবে ফিক্সড, এই জন্য আমি আর খুঁজিনি, মজুদ পণ্য লিখে দিয়েছি। তারপরে 1 জানুয়ারি তারিখে নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু। এখানে নগদ নামক একটি সম্পদের কথা বলছে, এই জন্য আমি লিখে ফেলছি। এছাড়া 1 তারিখে আর কোনো সম্পদের কথা বলেনি, আর দায়ের কথাও যেহেতু বলেনি তাহলে এই ছকটি তো আর খালি রাখবো না, এখানে আমি প্রদেয় হিসাব লিখছি, যদি আসে তাহলে এখানে অ্যামাউন্টগুলো লিখে ফেলবো। আর মালিকানা সত্ত্ব তো ফিক্সড। চলুন এবার আমরা আমাদের যেই প্রশ্নটি আছে প্রশ্নটা দেখে আসি। জনাব দিলরুবা জাহান একজন মার্চেন্ডাইজিং ব্যবসায়ী। তিনি 2016 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। জানুয়ারি মাসে তার ব্যবসায় সম্পদাদির লেনদেনগুলো নিম্নরূপ, অর্থাৎ ব্যবসা শুরু করেন এতটুকু পর্যন্ত হচ্ছে প্রথম তারিখের লেনদেন। এখানে বলা হয়েছে যে উনি 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। এখানে যখন ব্যবসায় শুরু করে এর আগে তো ব্যবসায় কোনো নগদ টাকা ছিল না, এখন যেহেতু মালিক টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, অর্থাৎ কি ব্যবসার 1 লক্ষ টাকা বাড়লো, যেহেতু নগদের ঘরে 1 লক্ষ টাকা বাড়লো, তাহলে হচ্ছে কি আমরা এখানে 1 লক্ষ টাকা বাড়িয়ে দেখাবো নগদের ঘরে। এই 1 লক্ষ টাকা কীভাবে বাড়লো, মালিক ব্যবসা শুরুর জন্য ব্যবসায়ীকে, আমরা এটা মনে রাখবো সবসময়, মালিক এবং ব্যবসা হচ্ছে আলাদা, যেহেতু আলাদা মালিক ব্যবসায়ীকে টাকা দিয়েছে, এই জন্য কি নগদে 1 লক্ষ টাকা বাড়লো। আর মালিক যাই দিবে তাই হচ্ছে কি মূলধন, আর মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ। তাই এই মালিকের অধিকারে হচ্ছে কি 1 লক্ষ টাকা বাড়লো, কারণ মালিক 1 লক্ষ টাকা দিয়ে 2 লক্ষ টাকার অধিকার নিতে পারবে না, আবার 1 লক্ষ টাকা দিয়ে 50,000 টাকার অধিকার নিবে না। উনি যতটুকু টাকা দিয়েছে ওনার অধিকার ওই ব্যবসায় ততটুকুই আছে, অর্থাৎ উনি যেহেতু 1 লক্ষ টাকা দিয়েছে এজন্য কি মালিকের অধিকারও ওই ব্যবসায় 1 লক্ষ টাকা পরিমাণই আছে। তাই আমরা মালিকানা সত্ত্ব যেহেতু বাড়লো, এখানে 1 লক্ষ টাকা ওনার অধিকারটুকু বাড়াইয়া দেব। আর মন্তব্যতে মালিকানা সত্ত্বতে যে সকল উপাদানগুলো প্রভাব ফেলবে ওই সকল উপাদানের হিসাব খাত লিখতে হবে। যেমন যদি আমাদের
আয় হয়ে থাকে তাহলে আমাদের আয় লিখতে হবে, যদি ব্যয় হয়ে থাকে তাহলে ব্যয় লিখতে হবে। এখানে যেহেতু মূলধন এসেছে তাই আমরা এখানে মূলধন লিখব। আশা করি আপনারা এই প্রথম লেনদেনটুকু বুঝতে পেরেছেন। চলুন আমরা এবার আমাদের পরবর্তী লেনদেনটা দেখে আসি। জানুয়ারি 3, সালসাবিল ট্রেডার্স থেকে বাকিতে পণ্য ক্রয় 60,000 টাকা। এখানে সালসাবিল নামক একজন বিক্রেতার থেকে ধারে বা বাকিতে কিছু পণ্য কেনা হয়েছে। আমি আগেই বলেছিলাম মার্চেন্ডাইজিং ব্যবসায়ীতে পণ্য মানে আমরা মজুত পণ্য নামক সম্পদকে বুঝে থাকি, যে আমি এখানে একটি সম্পদের ঘরে লিখেছি। যেহেতু এখানে পণ্য ক্রয় করা হয়েছে তাই এটাকে আমরা সম্পদ হিসেবে দেখব। আর এই সম্পদটা হচ্ছে কি মজুত পণ্য। যেহেতু পণ্য ক্রয় করায় পণ্য নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে এখানে, তাই হচ্ছে কি মজুত পণ্যের ঘরে আমরা কি এই 60,000 টাকা বাড়িয়ে দেখাবো। আমি আবার বলি যে এখানে এটা হচ্ছে কি মার্চেন্ডাইজিং ব্যবসায়তে যদি পণ্য রিলেটেড কিছু হয়ে থাকে আর পণ্যকে ওনারা সম্পদ হিসেবে বুঝে থাকে, আর এই সম্পদটাকে বলে মজুত পণ্য। যেহেতু সালসাবিল ট্রেডার্স থেকে কিছু পণ্য বাকিতে ক্রয় করা হয়েছে, অর্থাৎ পণ্য টাকা দেয়নি কিন্তু পণ্য নিয়ে আসা হয়েছে, টাকাটা পরে দিয়ে দিবে। যেহেতু পণ্য নিয়ে আসা হয়েছে আর এই পণ্যটা হচ্ছে কি মার্চেন্ডাইজিং ব্যবসার জন্য সম্পদ, আর এই সম্পদটার নাম মজুত পণ্য। আর এখানে যেহেতু মজুত পণ্য নামক বা পণ্য নামক সম্পদটা বৃদ্ধি পেয়েছে তাই আমাদের এখানে 60,000 টাকা বাড়িয়ে দেখাতে হবে। আর এই টাকাটা দেয় নেই, অর্থাৎ পাওনাদার বা প্রদেয় হিসাব আমাদের থেকে এখনো টাকা পায়। যেহেতু এটা একটি দায় আমাদের জন্য, এই দায়টা আমাদের আগে ছিল না, এখন যেহেতু এই দায়টা আমাদের কাছে বৃদ্ধি পেয়েছে তাই আমরা প্রদেয় হিসাবের ঘরেও সেম পরিমাণ টাকা বৃদ্ধি পেয়ে দেখাবো। চলুন লিখি। আশা করি আপনারা এই মার্চেন্ডাইজিং ব্যবসার রিলেটেড বা অবিরত মজুত পদ্ধতি রিলেটেড অঙ্কের প্রথম লেনদেনটা বুঝতে পেরেছেন। চলুন এবার আমরা আমাদের পরবর্তী লেনদেনটা দেখে আসি। জানুয়ারি 7 তারিখে নগদে পণ্য বিক্রয় 40,000 টাকা, যার ক্রয় মূল্য 25,000 টাকা। অর্থাৎ 40,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে, যা হচ্ছে কি বিক্রয় মূল্য। অর্থাৎ 40,000 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, আর এর ক্রয় মূল্য হচ্ছে 25,000 টাকা। আমরা জানি মোট নিট ক্রয় থেকে যদি আমরা আমাদের ব্যয়গুলোকে বাদ দেই, যা পাবো তা হচ্ছে কি আমাদের মুনাফা। অর্থাৎ এখানে 15,000 টাকার মুনাফা বা আয় হয়েছে। এটা হচ্ছে কি আমাদের জন্য বা ব্যবসার জন্য আয়, এটা হচ্ছে কি ব্যয়, এবং এটা হচ্ছে কি আমাদের জন্য টোটাল নগদ অর্থ। আর আমি বলেছিলাম আগেই যে যে সকল ক্রয় মূল্যগুলো থাকবে পণ্যের, ওগুলো আমরা মজুত পণ্য থেকে বাদ দিব। আর এই টোটাল যে টাকা, এটা হচ্ছে কি আমাদের নগদানের সাথে যুক্ত হবে, কেননা এই টাকাটা আমাদের ব্যবসা আগে ছিল না, এখন এসেছে। আর 25,000 টাকা মূল্যের পণ্য আমাদের থেকে কমে গেছে। মজুত পণ্য থেকে কখনো বিক্রয় মূল্যের পরিমাণ অর্থ আমরা বাদ দিব না। আবার বলে দিলাম যে মজুত পণ্য থেকে আমরা কখনো বিক্রয় মূল্য পরিমাণ অর্থ বাদ দিব না, আমরা সবসময় ক্রয় মূল্য পরিমাণ অর্থ বাদ দিব। আর এই দুইটোর যে পার্থক্য হবে অর্থাৎ বিয়োগফল, এটা হচ্ছে কি আমাদের জন্য আয়। আর আমরা এই আয়টাকে হচ্ছে কি মালিকানা সত্ত্বের যেহেতু অংশ, আর আয় হইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, এই 15,000 টাকা হচ্ছে কি আমরা মালিকানা সত্ত্বের সাথে যুক্ত করে দেব, অর্থাৎ যোগ করব। চলুন এই অ্যামাউন্টগুলোকে আমরা বসাই। যেহেতু 40,000 টাকার মূল্যের মজুত পণ্য বিক্রয় করা হয়েছে, 40,000 টাকা আমরা নগদে পেয়েছি, এজন্য নগদের ঘরে 40,000 লিখলাম। এরপরে 25,000 টাকার মূল্যের ক্রয় মূল্যের আমরা মজুত পণ্য আমাদের থেকে চলে গিয়েছে, এজন্য 25,000 টাকা এখানে লিখলাম। আর এই দুইটার মধ্যে যে পার্থক্য
ওই পার্থক্যটা হচ্ছে কি আমাদের জন্য মুনাফা বা আয়, এই জন্য আমরা কি বাকি টাকাটা এখানে লিখলাম। আর এটা হচ্ছে কি আমাদের, আমি আগে বলেছিলাম মন্তব্যতে আমাদের হিসাব খাত লিখতে হবে। 15,000 টাকা হচ্ছে কি আমাদের জন্য আয়, এই জন্য কি আমরা এখানে আয় লিখবো। চলুন এবার আমরা আমাদের পরবর্তী লেনদেনটা দেখে আসি। জানুয়ারি 10 তারিখে সাফিন এন্টারপ্রাইজের কাছে ধারে বিক্রয় 40,000 টাকা, ক্রয় মূল্য 20,000 টাকা। সেম আমাদের এই যেই লেনদেনটা রয়েছে 7 তারিখের, এটার হুবহু, শুধু এখানে 25,000 টাকার জায়গায় এখানে বলেছে 20,000 টাকা। আবার বলি, এখানে সাফিন এন্টারপ্রাইজের কাছে ধারে বিক্রয় 40,000 টাকা, ক্রয় মূল্য 20,000 টাকা। যেহেতু এখানে ধারে বিক্রয় করা হয়েছে, অর্থাৎ নগদে আমরা অর্থ পাই নাই বা ব্যবসায় নগদে অর্থ পায় নাই, তাহলে কিভাবে পেয়েছে? ওনারা দেনাদার রয়েছে বা প্রাপ্য হিসাব রয়েছে। আমাদের এখানে আমরা একটি ছক খালি রেখেছিলাম, যদি আমাদের কোনো একটি সম্পদ আসে তাহলে হচ্ছে কি আমরা এখানে লিখব। যেহেতু আমরা এখানে একটি প্রাপ্য হিসাব নামক সম্পদ পেয়েছি, তাই হচ্ছে কি আমরা এখানে প্রাপ্য হিসাব লিখে দিই। এখানে বলা হয়েছে যে 40,000 টাকা হচ্ছে কি বিক্রয়, যেহেতু 40,000 টাকা বিক্রয় করার দ্বারা পুরো অর্থই পায় নাই, অর্থাৎ টোটাল অর্থটা হচ্ছে কি 40,000 টাকা। তাহলে হচ্ছে কি মালিকানার প্রাপ্য হিসাবের থেকে আমরা কত টাকা পাই? 40,000 টাকা এখানে লিখে দিলাম। এটা হচ্ছে জানুয়ারি 10 তারিখ। আচ্ছা, 40,000 টাকা হচ্ছে কি আমরা প্রাপ্য হিসাব থেকে পাই। এবার আমরা দেখব আমাদের ক্রয় মূল্য কত বলেছে। ক্রয় মূল্য বলেছে আমাদের 20,000 টাকা। আমি আগেই বলেছিলাম মজুত পণ্য থেকে 20,000 টাকা মূল্যের পণ্য কমে গিয়েছে, কিন্তু আমরা ওটা বিক্রয় করেছি বেশি মূল্যে, অর্থাৎ আমরা পাবো বেশি মূল্যে, কিন্তু আমরা ক্রয় করেছিলাম 20,000। এই জন্য আমরা কি মজুত পণ্য থেকে সবসময় আমরা ক্রয় মূল্যটাকে বাদ দিব, বিক্রয় মূল্য বাদ দিব না। বিক্রয় মূল্য বসবে যে প্রাপ্য হিসাবে, যদি ধারে বিক্রয় করে থাকে, যদি নগদে বিক্রয় করে থাকে তাহলে নগদান হিসাবে, অথবা যদি ব্যাংকিংয়ের মাধ্যমে বিক্রয় করে থাকে তাহলে ব্যাংক হিসাবে। কিন্তু মজুত পণ্যে সর্বদা 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 ক্রয় মূল্যই শুধু অ্যাড হবে, হোক ওইটা বিয়োগ অথবা যোগ। যখন এটা বিয়োগ হয়েছিল, যখন ক্রয় করেছিলাম তখন আমরা বাড়িয়ে দেখেছিলাম, অর্থাৎ পণ্য বেড়েছিল এই জন্য কি আমরা ক্রয় মূল্য দিয়ে বাড়িয়ে দেখেছিলাম। যখন আমাদের মূল্য বিক্রয় করেছিলাম তখন আমাদের মজুত পণ্য কমে গিয়েছিল, এই জন্য কি আমরা ক্রয় মূল্যটাকে বাদ দিয়ে দেখেছিলাম। এবারও আবার যখন আমরা বিক্রয় করি তখন আমাদের মজুত পণ্য কমে যায়, এই জন্য কি আবার আমরা ক্রয় মূল্য পরিমাণ সম্পদ কি মজুত পণ্য কি বাদ দিব। যেহেতু এটা 20,000 টাকা, তাই আমরা কি এখন এখান থেকে 20,000 টাকা বাদ দিচ্ছি। আর এই দুইটার মধ্যে যে পার্থক্য হবে ওইটা হচ্ছে কি আমাদের জন্য মুনাফা। যেহেতু মুনাফা বা আয়, ওই মুনাফা বা আয় হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ, আর এটা যাবে হচ্ছে কি মালিকানা সত্ত্বের ঘরে। এই দুইটার পার্থক্য হচ্ছে 20,000 টাকা। তাই এখানে আমরা লিখে ফেলি 20,000, আর মন্তব্যতে লিখবো আমরা আয়। চলুন এবার আমরা আমাদের পরবর্তী লেনদেনটা দেখে আসি, যেখানে বলা হয়েছে যে জানুয়ারি 20 সালসাবিল ট্রেডার্সকে পণ্য ফেরত। অর্থাৎ ওই যে আমরা জানুয়ারি 3 তারিখে সালসাবিল ট্রেডার্সের থেকে কিছু পণ্য কিনেছিলাম, অর্থাৎ মজুত পণ্য আমরা এনেছিলাম সম্পদ, ওই কিছু সম্পদ আমরা ফেরত দিব। যেহেতু এখন আমরা আমাদের ফেরত দিব, অর্থাৎ সালসাবিল আমাদের থেকে কিছু টাকা, সালসাবিল আমাদের থেকে কিছু টাকা দাবি করতে পারবে না। কত টাকা আমরা ফেরত দিব? 2,000 টাকার পণ্য ফেরত দিব। তাহলে যখন আমরা ফেরত দিব, অর্থাৎ আমাদের কাছে এতটুকু পরিমাণে মজুত পণ্য নামক সম্পদ রয়েছে, যখন আমরা ফেরত দিব অবশ্যই কি 2,000 টাকা 2,000 টাকা মূল্যের পণ্য যদি ফেরত দেই, অর্থাৎ কি 2,000 টাকা মূল্যের পণ্য আমাদের থেকে কমে গেল বা মজুত পণ্য কমে গেল, তাহলে আমরা 2,000 টাকা কমিয়ে দেখাই। ফেরত দেওয়ায় 2,000 টাকার মজুত পণ্য কমে গেল। আর সালসাবিল কি আমাদের থেকে আগে 60,000 টাকা বা 60,000 টাকা কি আমাদের থেকে দাবি করতে পারতো, যে আমাদের থেকে চাইতে পারতো। কিন্তু যেহেতু এখন আমরা ওনাকে ফেরত দিয়ে দিব, তাহলে কি উনি কম চাইতে পারবে, অর্থাৎ কি 58, যদি 2,000 টাকা বাদ দিয়ে দিতে বলি তাহলে 2,000 টাকা ফেরত দিয়ে দিলাম। এখন সালসাবিল ভাই আপনি আমাদের থেকে 2,000 টাকা নিতে পারবেন না।
কেননা আপনার পণ্য আপনাকে ফেরত দিয়ে দিয়েছি। আশা করি আপনারা এটাকে সহজে বুঝতে পেরেছেন। চলুন এবার আমরা আমাদের পরবর্তী লেনদেনটা দেখে আসি। আমাদের যেই 25 তারিখের লেনদেনটুকু রয়েছে ওইটাকে আমরা সহজভাবে করার জন্য আমরা এইভাবে করতে পারি যে আমাদের বলেছে 58,000 টাকার যে 3/4 পরিশোধ করতে হবে। আর এই 58,000 3/4 হচ্ছে আমাদের এখানে বলা হয়েছে যে 43,500 টাকা। 43,500 টাকা আমাদেরকে বলেছে যে তুমি পরিশোধ করে দাও, তবে তোমাকে আমি 3% বাট্টা দিব। অর্থাৎ 3% হচ্ছে 43,500 টাকার 3% হচ্ছে 13,505 টাকা। 1305 টাকা আমাদেরকে দিলে আমাদের আয় হবে। এই জন্য কি আমরা মালিক ঠিকানা সত্ত্বের ঘরে 1305 টাকা আয় লিখেছি। এবার আমাদের 43,500 টাকা হচ্ছে কি আমাদের যেহেতু 3/4 আর এর মধ্যে আমাদের 1305 টাকা আয় দিয়েছে, তাহলে হচ্ছে কি আমরা এখানে দেখব এটা এবং এটার মধ্যে যে পার্থক্য ওইটা হচ্ছে কি আমাদের নগদ থেকে বাদ যাবে। অর্থাৎ চলুন আমরা অ্যাপ্লাই করলে আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখেন আমাদেরকে বলেছিল যে প্রদেয় হিসাব বা সালসাবিল আমাদেরকে বলেছিল যে 3/4 পরিশোধ করতে। আর 3/4 হচ্ছে 58,000 টাকার 43,500 টাকা। 43,500 টাকা হচ্ছে কি আমাদের এই 3/4, আর এই 3/4 হচ্ছে কি আমাদের পরিশোধ করতে হবে। যদি আমরা পরিশোধ করি তাহলে তো আমাদের এই 43,500 টাকা কমে গেল, বা 43,500 টাকা পরিমাণ কি আমাদের প্রদেয় হিসাব কমে গেল। এই জন্য কি আমরা এখানে কমিয়ে দেখালাম। এবার আমাকে বলেছিল যে তুমি যদি 43,500 টাকা বা 3/4 পরিশোধ করো তাহলে তোমাকে 3% বাট্টা দিব। তো বাট্টা দিলে তো আমাদের আয় হবে, আর 43,500 টাকার বাট্টা হচ্ছে 1305 টাকা। এই 1305 টাকা কি আমাদের জন্য আয়। এবার দেখুন তো, যেহেতু এক পাশে প্রভাব ফেলছে, এই দুইটার যে পার্থক্য হবে ওইটাই হচ্ছে কি আমাদের পরিশোধ মূল্য। অর্থাৎ আমরা এই টাকাটা একেবারে সলিড যেই টাকাটা হচ্ছে হার্ড, ওই হার্ড কপি ওই টাকাটা হচ্ছে কি আমরা পরিশোধ করেছি। অর্থাৎ 43,500 টাকা আর 1305 টাকার মধ্যে যে পার্থক্য, এই দুইটার পার্থক্য হচ্ছে 42,195 টাকা। অর্থাৎ এই দুইটোর যে পার্থক্য ওই টাকাটা হচ্ছে কি আমি পরিশোধ করেছি, যা হচ্ছে 42,195 টাকা। অর্থাৎ পরিশোধ করে দিলে নগদে তাহলে তো আমাদের নগদ থেকেও কমে গেল। এর জন্য এখানে আমি ব্র্যাকেটে বুঝিয়ে দিলাম যে 42,195 টাকা কি আমাদের এখান থেকে বিয়োগ, অর্থাৎ আমরা এই টাকাটা পরিশোধ করে দিয়েছি। এর জন্য কি আমাদের নগদ টাকা কমে গিয়েছে 43,500 টাকা। প্রদেয় হিসাবের 3/4 আমরা পরিশোধ করে দিয়েছি। এজন্য কি আমাদের থেকে এখন শুধু 1% আমাদের থেকে অর্থ পায়, এবং 1305 টাকা হচ্ছে কি আমাদের জন্য আয়, যে উনি আমাদেরকে বাট্টা দিয়েছে, যা এখানে হচ্ছে কি আয় বলে আমি লিখেছি, কিন্তু এটা হচ্ছে কি আমাদের জন্য প্রাপ্ত বাট্টা। চলুন আমরা আমাদের এই অঙ্কটিকে এবার আমরা দেখি যে উদ্বৃত্ত বা জেরগুলো কি হয়। নগদের সকল অ্যামাউন্টগুলোকে যোগ বিয়োগ যেগুলো রয়েছে ওইগুলো করে আমি এখানে লিখেছি যে 97,805 টাকা। ঠিক একইভাবে মজুদ পণ্যেরগুলো যোগ বিয়োগ করে আমি 13,500 এইভাবে করে প্রত্যেকটাই লিখেছি। আমরা জানি যে A = L+OE, অর্থাৎ সম্পদের যে পুরো টাকা ওইটা আমরা মার্জ করে এখানে লিখব, এবং L+OE যেটা তাহলে আমরা কি করব, দায়ের যে টাকাটুকু রয়েছে লায়াবিলিটিসের যে টাকা, আর ওইটা হচ্ছে ওনার সিকিউরিটির টাকার সাথে আমি যেহেতু যোগ দিয়েছি বা আমাদের সূত্রে যোগ রয়েছে, এই দুটোকে আমরা যোগ করে এখানে লিখব। আমি এখানে এই যে সম্পদের যে 3টা অ্যামাউন্ট রয়েছে বা 3টা উদ্বৃত্ত রয়েছে এগুলোকে লিখে এখানে লিখেছি, এবং প্রদেয় হিসাব বা দায় এবং হচ্ছে কি ওনার সিকিউরিটির যে পরিমাণটুকু রয়েছে ওটাকে এখানে লিখেছি। এবং এখানে দেখা যাচ্ছে যে সম্পদের পরিমাণ এবং L+OE এর যে পরিমাণ এটা হচ্ছে কি সমান। অর্থাৎ আমাদের এই অঙ্কটিকে আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে এখানে লিখতে পেরেছি। আশা করি আপনারা এই অঙ্কটিকে বুঝতে পেরেছেন, এবং এই কালীন বা অবিরত মজুদ পদ্ধতির যেই ব্যাপার বা কিছু বেসিক আমি একটি শর্টস তৈরি করেছিলাম, ওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। থ্যাংক ইউ।